আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেএম এডুকেশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ট্যাক্সেশন অফ বাংলাদেশ করবিধি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অধ্যায়টির নাম হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। এখান থেকে সবসময়ই অঙ্ক দিয়ে থাকে, চ্যাপ্টারের ম্যাক্সিমাম টাইম অঙ্ক আসে পরীক্ষাতে। তো আজকে যে অঙ্কটি আলোচনা করব, অঙ্কটির মধ্যে সূক্ষ্ম কিছু বিষয় রয়ে গেছে। ছাত্রছাত্রীরা আপনারা যদি একটু কেয়ারফুলিভাবে খেয়াল করেন তাহলে এই ধরনের বিষয়টা আশা করি পরীক্ষাতে ভুল হবে না। আর এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারবেন অঙ্কটি আলোচনা শোনার পরে যে আসলে এটি গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম কিছু কার্যকলাপ রয়েছে যেটা আপনি না বুঝলে অবশ্যই ভুল করে ফেলবেন পরীক্ষাতে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি বিস্তারিত পড়ে আপনাকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, বলছে জনাব আলমের একটি দোতলা বাড়ি আছে যার পৌরমূল্য 2,80,000 টাকা। আগে আমরা জানবো পৌরমূল্য কী। পৌরমূল্য হচ্ছে পৌরসভা কর্তৃক নির্ধারিত একটি মূল্য, যাতে আপনি ভাড়া তাদেরকে কম না বলতে পারেন। হয়তো আপনি বছরে 3 লাখ টাকা ভাড়া পেয়েছেন, কিন্তু আপনি তাদেরকে হয়তো বললেন যে আমরা ভাড়া পেয়েছি হচ্ছে 1.5 লাখ টাকা। তো এই জন্য তারা হচ্ছে সব কিছু বিবেচনা করে আপনার বাড়িটি কোথায় আছে বা ঠিক সব কিছু পরিবেশ পরিস্থিতি, জায়গার দাম কেমন, সব বিবেচনা করে তারা একটা আনুমানিক একটা মূল্য নির্ধারণ করে রাখে যে বছর শেষে এত টাকার কম আপনি ভাড়া বাবদ আয় করবেন না, অর্থাৎ সর্বনিম্ন করলেও আপনি এত টাকা আয় করবেন। এটাই হচ্ছে পৌরমূল্য, পৌরসভা কর্তৃক একটি নির্ধারিত মূল্য, যেটা হচ্ছে 2,80,000। বিভিন্ন রকম থাকতে পারে বিভিন্ন সময়। আচ্ছা, বাড়িটির নিচতলা মাসিক 16,000 টাকায় ভাড়া দেওয়া হয়। তাহলে এখানে দেখেন বাড়িটা কিন্তু দোতলা ছিল। খুব আমি সূক্ষ্ম জিনিসগুলা আপনাকে ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা করব। দেখেন, বাড়িটি কিন্তু দোতলা ছিল, দুই তলা বিশিষ্ট। আর এখানে বলা হচ্ছে যে বাড়িটির নিচতলা মাসে 16,000 টাকা করে ভাড়া দেওয়া হয়। তার মানে আমরা অঙ্ক করি ভাড়া খাতে আয় হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়, অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় মানে যেটা আমি ভাড়া দিচ্ছি ওইখান থেকেই তো আমার আয় হচ্ছে। যেটা ভাড়া দিচ্ছি না, আমি নিজে বসবাস করতেছি, ওইখান থেকে তো আর আমার আয় নাই, তাই না? তো তাহলে এখানে ভাড়া দেওয়া হচ্ছে নিচতলা, 2 তলা বাড়ি ভাড়া দিচ্ছি নিচতলা। আচ্ছা, এই ইন্ডিকেট করে রাখলাম, পরে আপনাকে ধরাই দিব আরও ক্লিয়ারভাবে। এরপরে বলছে ভাড়াটিয়া তার অংশের পৌরকর 4,000 টাকা বহন করে। এখানেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা রয়ে গেছে যে পৌরকর সে কি পুরা বাড়িটার দিচ্ছে পৌরকর মানে পৌরসভাকে যে ট্যাক্স দেওয়া লাগে সেটা কি সে পুরা বাড়িটার, অর্থাৎ একতলা দোতলা সম্পূর্ণ বাড়িটার পৌরকর দিচ্ছে নাকি নিচতলার দিচ্ছে? দেখেন এখানে বলে দিয়েছে ভাড়াটিয়া তার অংশের, মানে সে যেখানে থাকে সে থাকে কোথায়? ভাড়াটিয়া থাকে কোথায়? নিচতলাতে। তার মানে সে কিন্তু নিচতলার, শুধুমাত্র নিচতলার পৌরসভার যে কর সেটা দিচ্ছে, সে কিন্তু পুরা বাড়িটার ট্যাক্স দিচ্ছে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, পরে অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে বলছে বাড়িটি তৈরির জন্য 10% হারে সুদে ব্যাংক হতে 50,000 টাকা ঋণ গ্রহণ করেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়ে গেছে, খেয়াল করেন। এখানে কিন্তু বলেছে যে নিচতলা তৈরি করার জন্য না, বা হচ্ছে উপরতলা তৈরি করার জন্য না, বা দোতলা, এটা না, বলছে বাড়িটি। তার মানে কি সম্পূর্ণ বাড়িটা তৈরি করতে গেলে তৈরির জন্য সে 10% করে ঋণ নিছে কত টাকা? 50,000 টাকা। ঋণের কিন্তু আমার কোনো কাজ না, আসলে কাজ হচ্ছে আমি যে ঋণ নিয়েছি বাড়িটি তৈরি করার জন্য 50,000 টাকা, সেখানে কিন্তু আমার 10% করে সুদ দিতে হবে। তো 50,000 উপর 10% করলে 5,000 টাকা আসে। 5,000 টাকা আমাকে সুদ দেওয়া লাগবে, পুরা বাড়িটার জন্য আমাকে 5,000 টাকা সুদ দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন বাড়িটির জন্য অন্যান্য খরচ নিম্নরূপ, অর্থাৎ আরও অন্যান্য যে খরচগুলো হয়েছে সেইগুলো বলছে কী কী হয়েছে।
তো মেরামত বলছে 48,000 টাকা, আইন খরচ আছে 500 টাকা, আদায় খরচ আছে 500 টাকা, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় আছে 1,000 টাকা। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়ে গেছে যেটা ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে পরীক্ষাতে, আমি এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। ওয়াসা খরচ আছে হচ্ছে 1,000 টাকা, ভূমির খাজনা আছে 600 টাকা। আপনাকে বলছে 2016-17 কর বর্ষে জনাব আলমের গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস অনেকে বুঝতে পারে না, সেটা হচ্ছে 16-17 কিন্তু কর বর্ষ, তাহলে আয় বর্ষ কত? আমাকে তো অঙ্কে আয় বর্ষও লিখতে হয়, কর বর্ষও লিখতে হয়। তো একটা বিষয়, 16-17 যদি কর বর্ষ হয় তো কর বর্ষ হয় আয়ের পরের বছর, তাহলে আয় বর্ষ হবে তার আগেরটা, তার মানে 15-16 আয় বর্ষ আর কর বর্ষ হবে 16-17। দেখেন তাই লেখা হয়েছে, করদাতা জনাব আলম, আয়বর্ষ 2015-16 এবং করবর্ষ 16-17, মোট আয় নির্ণয়। আচ্ছা, এখন আমরা অঙ্কের উত্তরে যাব এবং বিষয়গুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন বলা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24, আমরা জানি এটি হচ্ছে 24 ধারার অন্তর্ভুক্ত। তো ক নম্বর কতে বলেছে ভাড়া দেওয়া অংশ হতে আয়। আচ্ছা, আপনি এখানে ক না লিখেও লিখতে পারেন যে ভাড়া দেওয়া অংশ হতে হয়, কারণ আমি তো 2তলা বাড়ির পুরোটাই ভাড়া দিইনি, আমি তো ভাড়া দিয়েছি এক অংশ, তাহলে যতটুকু অংশ ভাড়া দিয়েছি আমার সেই পারপাসে কতটুকু আয় হয়েছে এটা অবশ্যই আমি এইটা দেখাবো, বাকিটা তো আমার দেখানোর প্রয়োজন নাই। তাহলে ভাড়া দিয়েছিলাম কিন্তু 16,000 টাকা করে, 12 মাসে 1,92,000 টাকা। এখানে আরেকটা জিনিস রয়ে গেছিলো, সেটা হচ্ছে ভাড়াটিয়া কর পরিশোধ করতো, অর্থাৎ এই যে দেখেন বলেছিল ভাড়াটিয়া তার অংশের পৌর কর 4,000 টাকা বহন করতেন। আচ্ছা, ভাড়াটিয়া যদি কর বহন করে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আপনি আগে বোঝেন, ভাড়াটিয়া যদি এই করটা না দিত, তার অংশের করটা যদি সে না পরিশোধ করত, এই করটা কাকে দিতে হতো? এই করটা দিতে হতো কিন্তু বাড়িওয়ালাকে। আচ্ছা, বাড়িওয়ালা যখন টাকা কর দিত, তাহলে বাড়ি ভাড়া থেকে তার যা আয় হতো সেই আয়ের থেকে সে কর দিত, তার মানে আয় কম হতো। কিন্তু এখন যেহেতু ভাড়াটিয়া কর দিয়ে দিচ্ছে, পরিশোধ করে দিচ্ছে, তার মানে তার আয় কিন্তু কমে যাচ্ছে না, এই খরচটা তার বেঁচে যাচ্ছে, আর খরচ বেঁচে গেলে আয় হচ্ছে, তার এক ধরনের আয় হচ্ছে। যার কারণে দেখেন এখানে কি করা হয়েছে যে যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত পৌরকর, কারণ এটা যদি না দিত আয়টা কম দেখাতো, তাহলে 1,92,000 যোগ 4,000, মোট হচ্ছে প্রকৃত ভাড়া আসে 1,96,000 টাকা। এইবার ওই যে পৌরমূল্য ছিল কত? পৌরমূল্য ছিল কিন্তু 2,80,000 টাকা। আমি কিন্তু বিষয়গুলো প্রত্যেকটা দাগায় রাখছিলাম। আচ্ছা, এই যে দেখেন এখানে বলা হচ্ছিল জনাব আলমের একটি দোতলা বাড়ি আছে যার পৌরমূল্য 2,80,000। তার মানে এখানে কিন্তু বলেনি যে নিচতলার পৌরমূল্য 2,80,000 বা দোতলার মানে উপরতলার পৌরমূল্য 2,00,000, এটা বলছে দোতলা বাড়ির পৌরমূল্য, তার মানে পুরা বাড়িটার পৌরমূল্য হচ্ছে 2,80,000 টাকা। এখন আমি তো অঙ্ক করতেছি নিচতলার, অর্থাৎ আমি যতটুকু ভাড়া দিয়েছি ওই অংশের জন্য আমি কতটুকু আয় হচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, সেইটা আমি কাজ করতেছি। তাহলে অবশ্যই এখানে আমাকে একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে 2,00,000 পুরা বাড়িটা, এবং পুরা বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট, আর আমি আছি নিচতলা পারপাসে আমার আয় হচ্ছে, এই জন্য 2 দ্বারা ভাগ করে 1,40,000 টাকা আমাকে অঙ্কে নিতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার বুঝতে সমস্যা হলে আপনি টেনে নিয়ে আবার রিপিট করে এটা দেখতে পারেন। বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেকে বিরক্ত ফিল করে, সরি। তো এখানে আসেন 1,00,000, তাহলে ভাগ করার বিষয়টা আমরা বুঝছি যে 2,80,000-কে কেন 2 দ্বারা ভাগ করেছি। আচ্ছা, যেহেতু দুতলা বাড়ি এবং পুরা বাড়িটার জন্য 2,80,000 টাকা পৌরমূল্য নির্ধারণ করা ছিল, তো এক অংশের কত মূল্য আসে? 1,96,000, 1,40,000, এই দুইটার মূল্যের মধ্যে যেটা বড় সেটার উপরে কর নির্ধারণ করা হবে। তাহলে 1,96,000 টাকা হচ্ছে আমার যেটি বড় বার্ষিক মূল্য, যেটি বড়টি আর কি, এটা আমার আয় হয়েছে। এখন আসেন অনুমোদনযোগ্য খরচসমূহ, অর্থাৎ যেগুলোর অনুমতি আছে যে এই খরচগুলো আপনি কাউন্ট করতে পারবেন। প্রথমেই মেরামত এবং রক্ষণাবেক্ষণের খরচের মধ্যে আসি। এটা রুলস হচ্ছে আপনার যত টাকা বাৎসরিক আয় হয়েছে বাড়ি ভাড়া পারপাসে, সেটার উপরে 25%, তাহলে 1,96,000 টাকার উপরে আপনি হচ্ছে 25% নেবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া 25% আমি কেন নিলাম, 30%ও তো নিতে পারতাম, কারণ রুলস তো দুইটা, 25% নেওয়া 30, 25% একটি, 30%।
আচ্ছা, এটি হচ্ছে আবাসিক, কারণ এখানে কিন্তু বলা নাই যে এটা বাণিজ্যিক, এবং বলা নাই যে এটি একটি সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বা ব্যাংকের কাছে বা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের কাছে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে, বাড়ির নিচতলা, এটা বলা নেই। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি এটা অবশ্যই আবাসিক। আর আবাসিক হলে 25%, আর যদি বাণিজ্যিক হয় তাহলে হচ্ছে 30%। আশা করি বুঝতে পারছেন। তো এটা করলে 49,000 টাকা আসবে। এখন এই যে মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত হয়ে গেল সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমি ইতিপূর্বে এর আগে 3টি ভিডিও দেখাইছি যেখানে হচ্ছে আপনার এই মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে আলোচনা করা হয়েছে, আপনি একটু দেখে নিতে পারেন আমার চ্যানেলে যে। আচ্ছা, যাই হোক, তো এখন দেখেন এই যে মেরামত, আইন খরচ, আদায় খরচ, ওয়াসা খরচ, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ইনফরমেশন মেরামত এবং রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে যায়, যার কারণে 48,000 টাকা, 500 টাকা, এদিকে হচ্ছে আরও 500 টাকা, এবং ওয়াসা খরচ হচ্ছে 1,000 টাকা। এই ইনফরমেশনগুলো কিন্তু আমি অঙ্কে দেখাবো না, কারণ এই ইনফরমেশনগুলো আমার 25%-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এইটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের মধ্যে এই 49,000-এর মধ্যে এগুলা আছে, এই জন্য আমি ওইগুলা নিব না। আচ্ছা, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এখানে একটা দেখেন বিষয়, ভাড়াটিয়া কিন্তু পৌর কর পরিশোধ করেছিল। তো এটা একদিকে মালিকের বাড়িওয়ালার আয়, আরেকদিকে এটা তো একটা খরচ, তাই না? এটা অবশ্যই খরচ, তাহলে এটা নিতে হবে। এরপরে হচ্ছে বাড়িটা, এই যে বাড়িটি তৈরির জন্য মানে পুরা বাড়িটা তৈরির জন্য 10% সুদে 50,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছিল। আমরা সুদের পরিমাণ বের করেছিলাম কত টাকা? 5,000 টাকা। আচ্ছা, এইখানে 2টা খরচ আছে। এরপরে এই যে ভূমির খাজনা আছে, তাই না? এই খরচগুলো আমি এখন অঙ্কে দেখাবো, এটা অনুমোদনযোগ্য খরচ। তো দেখেন, পৌরকর 4,000 টাকা। এরপরে ভূমির খাজনা, দেখেন ভূমির খাজনা ছিল 600 টাকা। ভূমির খাজনা অঙ্কে কিন্তু 600 টাকা দেওয়া ছিল। তো এখানে ভূমি মানে জমি, তো জমির উপরে পুরা বাড়িটা আছে, সেখানে একতলাও আছে, দোতলাও আছে, নিচতলাও আছে, উপরতলাও আছে, তো পুরাটার জন্য খাজনা দিয়েছি। তো সেক্ষেত্রে আমি তো কাজ করতেছি শুধু নিচতলার জন্য, এই জন্য 2 দ্বারা ভাগ করেছি, কিন্তু দোতলা 2 দ্বারা ভাগ করে 300 টাকা আমার অনুমোদনযোগ্য খরচ। এরপরে গৃহ নির্মাণ ঋণের সুদ ছিল 5,000, কিন্তু 5,000টা হচ্ছে পুরো বাড়িটা তৈরির জন্য ঋণ নিয়েছিলাম এবং সুদ লাগছিল 5,000। তাহলে দোতলা বাড়ি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2,500 টাকা হচ্ছে নিচতলা অংশের জন্য কতটুকু খরচ পড়ে সেটা বের করে নিলাম। আচ্ছা, এখন এই সবগুলো খরচ যোগ করলে আপনার 55,800 টাকা আসবে। আচ্ছা, এই 55,800 টাকা আমার হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, অর্থাৎ অনুমতি আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি অনুমোদনযোগ্য বলতেছেন, অনুমতি নাই এমন খরচ বা একটা বলেন তো। আচ্ছা, সেটা হচ্ছে এই যে দেখেন, আমি কিন্তু অঙ্কে একটা ইনফরমেশন মার্ক করে রেখেছিলাম, সেটা অঙ্কে নেয়নি। সেটা হচ্ছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। এটা কিন্তু ছাত্রছাত্রীদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু আমি অঙ্কে কোথাও দেখাইনি, রাইট? তো এখন এইটার কাজ কি? এখন এইটা দেখেন, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, অর্থাৎ তার লাগানো হয়েছে বা মিটার বা অন্যান্য কাজ করা হয়েছে। তো এইটা কিন্তু একবার করলে 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 50 বছরও যেতে পারে। তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? মূলধন জাতীয় ব্যয়। আর আমরা জানি যে মূলধন জাতীয় ব্যয় এখানে কাউন্ট করা হবে না, এটার কোনো অনুমতি নাই। আমরা এখানে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মুনাফা জাতীয়, অর্থাৎ প্রতি মাসেই এই খরচগুলো বা হবে, অর্থাৎ বছরের মধ্যে একাধিকবার যে খরচগুলো হবে আর কি। তো এটা হচ্ছে মূলধন জাতীয়, 10 বছর পরে, 50 বছর পরে হতেও পারে, নাও পারে। তাহলে এই মূলধন জাতীয় ব্যয়গুলো কখনো অঙ্কে দেখানো হয় না, এটার কোনো অনুমতি নাই। এটা হচ্ছে অনুমোদনযোগ্য নয় এমন খরচ। তাহলে 50,800 হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। আমার আয় হচ্ছে 1,96,000। তাহলে 1,96,000 থেকে 55,800 যদি বাদ দিই তাহলে থাকে 1,40,200। এটাই হচ্ছে আমার গৃহ সম্পত্তি খাতে আয়, যেটা করযোগ্য আয়। আচ্ছা, লিখেছি গৃহ সম্পত্তি খাতে মোট আয় করযোগ্য আয়, অর্থাৎ এই টাকাটার উপরে কর দিতে হবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমি আবারও বলছি, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গাগুলোতে মার্কিং করে আপনাকে বোঝানোর জন্য। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, প্রত্যেকটা জায়গাতে মার্কিং করেছি। তো আপনি ভিডিওটি যদি বুঝতে একটু কষ্ট হয়, আরও 2-1বার টেনে ভিডিওটি যদি দেখেন, তাহলে আমার মনে হয় আর কিছু সমস্যা থাকার কথা না। এরপরও সমস্যা হলে আপনি মেসেজ করলে
আপনি মেসেজ দিলে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.